হ্যালো বন্ধুরা, ওরিয়েন্টাল একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তরুণ গোয়েলের ইতিহাসের পরবর্তী চ্যাপ্টার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এই চ্যাপ্টারটা এতটাই বড় যে একটা পার্টে করা সম্ভব নয়, তাই আমি এটার দুটো পার্ট নিয়ে এসেছি তোমাদের জন্য। এই পার্টে আমরা যেটা করব সেটা তরুণ গোয়েল থেকেই করব। তো হাতের কাছে তোমরা একটা হাইলাইটার এবং তরুণ গোয়েল 2021-এর জিকে বইটা নিয়ে বসো। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে প্রাচীনতম একটি সভ্যতা যেটা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। পৃথিবীতে এই সময়ে সিন্ধু নদীর তীরবর্তী এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছাড়াও গোটা পৃথিবী জুড়ে আরও যে সমস্ত এই সমসাময়িক সিভিলাইজেশন ছিল সেগুলো হচ্ছে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, ইজিপশিয়ান সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি তো আছেই, এবং চাইনিজ সিভিলাইজেশন। এই চারটে সিভিলাইজেশন ছিল একদমই মোটামুটি সমসাময়িক, বেশি একটা হেরফের আমরা দেখবো না সময়ের। চারটে এরিয়া আলাদা আলাদা ডিফারেন্ট পার্টে এই সিভিলাইজেশনগুলো গড়ে উঠেছিল। মেসোপটেমিয়া যে সভ্যতাটা ছিল সেটা ইরাক, এখন বর্তমান ইরাক, সেই জায়গায় ছিল। ইজিপশিয়ান বা মিশরীয় সভ্যতা, সেটা মিশর, এখন বর্তমানে মিশর, ওই জায়গায় ছিল। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সিন্ধু নদীর তীরবর্তী যেসব জায়গা, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান আর ইরান, এই পুরো এরিয়াটা জুড়ে এনসিয়েন্ট সিভিলাইজেশন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছিল। চাইনিজ সিভিলাইজেশন যেটা এখন চায়নাতে, বর্তমান চায়নাতে, সেখানে ছিল। এইগুলো তোমরা তরুণ গোয়ালে পাবে না, এগুলো আমি আলাদা ইনফরমেশনের জন্য তোমাদেরকে জানিয়ে রাখছি। এই মেসোপটেমিয়ান সিভিলাইজেশনটা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। আমরা যত সভ্যতা দেখবো সবগুলোই মোটামুটি কোনো না কোনো রিভার, কোনো না কোনো নদীর কে কেন্দ্র করেই গড়ে উঠেছে। ইজিপশিয়ান বা মিশরীয় সভ্যতা যেটা নীল নদীর তীরে গড়ে উঠেছিল। ইন্ডাস নাম থেকেই বুঝতে পারছো, ইন্ডাস ভ্যালি। তো সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল যে সভ্যতা, এটা এই চারটে সভ্যতার মধ্যে সব থেকে বড় ছিল এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আর চায়নার যে সভ্যতা ছিল সেটা হুয়াংহো নদীর তীরে গড়ে উঠেছিল। এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময় মোটামুটি কত থেকে কত সময় পর্যন্ত এই সভ্যতাটা ছিল সেটা মোটামুটি মনে করা হয় আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এই 750 বছর ধরে এই সভ্যতাটা আমাদের সিন্ধু নদী এবং তার উপনদী কেন্দ্রিক যে এলাকা সেখানে দেখতে পাওয়া যায়। রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে আমরা এই সময়গুলো জানতে পারি। এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কিছু বেসিক ফিচার্স আছে, কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এরকম নাম কেন, বা এটার আরো কি কি নাম আছে, বা এই সিভিলাইজেশনটা কে বা কারা ডিসকভার করেছে। তো প্রথমেই বলি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এই নামটা ইন্ডাস নদীর থেকে এসছে, সিন্ধু নদীর থেকে এসছে। সিন্ধু নদীর বুকেই যেহেতু প্রথম এই সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়, তাই জন্য এটার নাম হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এছাড়াও এটার অপর একটি নাম হচ্ছে হরপ্পা সিভিলাইজেশন, যেটা হরপ্পাতে প্রথম এই ধ্বংসাবশেষ পাওয়া যায়, এখন যেটা বর্তমান হরপ্পা, সেইখানের নাম অনুসারে হরপ্পা সিভিলাইজেশন এর নামকরণ করা হয়েছে। এছাড়াও এর অপর একটি নাম আছে যেটা হচ্ছে সরস্বতী সিভিলাইজেশন বা সরস্বতী হিন্দু সিভিলাইজেশন। আমাদের পৌরাণিক গল্প কথায় আমরা পাই এই সরস্বতী নদীর নাম, যেটা এমনিতে অরিজিনাল নাম হচ্ছে ঘাগরা হাকরা রিভার। ঘাগরা হাকরা রিভার, যেটা বর্তমানে হারিয়ে গেছে, এখন আর এই নদীটার কোনো অস্তিত্ব নেই, কিন্তু পূর্বে ছিল, এই নদীটা পূর্বে ছিল, এবং এই নদীর তীরেই গড়ে উঠেছিল এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে, এই ঘাগরা হাকরা রিভারটা হচ্ছে মাইথোলজিক্যাল নেম। সরস্বতী হচ্ছে এই ঘাগরা হাকরার মাইথোলজিক্যাল নেম, পৌরাণিক নাম, তাই জন্য এটাকে সরস্বতী সিভিলাইজেশনও বলা হয়।
ঠিক আছে? তাহলে যদি তোমাদের কোশ্চেন আসে যে সরস্বতী সিভিলাইজেশন কোনটা, তো চোখ বন্ধ করে বলবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। সরস্বতী সিভিলাইজেশন, এই সরস্বতীর আসল নাম কি? ঘাগরা খাকরা রিভার, যেটা মাইথোলজিতে আমরা সরস্বতী নদী হিসেবে পাই। প্রথম এই যে হরপ্পা, হরপ্পা সিভিলাইজেশন, যেটা বললাম যে হরপ্পা জায়গাটাই প্রথম ডিসকভার করা হয়েছিল। সিন্ধু উপত্যকার যে সিন্ধু নদীটা তো ছোট নয়, অনেকটা বড় নদী, তাহলে সব থেকে প্রথম যে জায়গাটা ডিসকভার হয়েছিল সেটা হচ্ছে হরপ্পা। তাই জন্য এর নাম হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন, যেটা ফার্স্ট ডিসকভার করেন দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। আর মনে রাখতে হবে এই হরপ্পা সভ্যতাটা কিন্তু রাবি রাবি নদীর তীরে এই হরপ্পা সভ্যতা আমরা দেখতে পাই। রাবি হচ্ছে ইন্ডাসেরই আরেকটা উপনদী, সিন্ধু নদীর একটি উপনদী হচ্ছে রাবি নদী, যার তীরে এই হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। এই হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষই আমরা প্রথম খুঁজে পাই 1921 খ্রিস্টাব্দে। কে খোঁজ করেছিল? দয়ারাম সাহানি। এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা এটা মার্ক করে নেবে, দয়ারাম সাহানি। তারপরে আরেকজনের নাম পাবো হরপ্পার পরেই, যেটা ডিসকভার হয়েছিল, যে জায়গাটা ডিসকভার হয়েছিল সেটা হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো 1922-এ ডিসকভার হয়। কে ডিসকভার করে? আর.ডি. ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো 1922 খ্রিস্টাব্দে খোঁজ করে, ডিসকভার করে। ঠিক আছে? এই ডিসকভারিতে তখন ব্রিটিশেরা চলছিল, বুঝতেই পারছো। এই ডিসকভারিতে একজন ব্রিটিশ খুব ক্রুশিয়াল রোল প্লে করে, যার নাম হচ্ছে জন মার্শাল। এই জন মার্শালের নাম কিন্তু আমরা এই দু জায়গাতেই পাবো। দয়ারাম সাহানির সময়তেও ইনি অনেক হেল্প করেন যখন হরপ্পা ডিসকভার হয় রাবি নদীর তীরে। আর মহেঞ্জোদারো কিন্তু ইন্ডাস নদীর তীরে। মহেঞ্জোদারো কিন্তু ইন্ডাস নদীর তীরে, একদম সিন্ধু নদীর তীরে এই মহেঞ্জোদারো। একটু পরেই ম্যাপে আমরা দেখবো, ম্যাপ আছে, ম্যাপে আমি তোমাদেরকে দেখাবো লোকেশনগুলো, কোথায় হরপ্পা অ্যান্ড কোথায় মহেঞ্জোদারো। তো জন মার্শাল এই দুটো ডিসকভারি সময়তেই অনেক ক্রুশিয়াল রোল প্লে করে। আচ্ছা, এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা কোন সময়ের, কোন সমসাময়িক, কোন এজের সমসাময়িক? আমরা আগের ভিডিওটা ওই প্রি হিস্ট্রিতে স্টোন এজ, চালকোলিথিক এজ, এগুলো আমরা পড়েছি। যারা দেখোনি তারা ওই ভিডিওটা দেখে নেবে, সেখানে আমি অনেক কিছু ইনফরমেশন দিয়েছি প্রত্যেকটা এজ সম্পর্কে। তো এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা কিন্তু ব্রোঞ্জ এজের, যে সময় ব্রোঞ্জ আবিষ্কার হয়ে গেছিল। ব্রোঞ্জ তামা এবং টিন দিয়ে তৈরি একটি সংকর ধাতু, যেটা এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সমসাময়িক। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই সময় কিন্তু লোহার ব্যবহার একদমই হতো না। ঠিক আছে? লোহা সম্পর্কে কিন্তু কেউ জানতো না। আয়রন ইজ আননোন, এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে কিন্তু লোহা সম্পর্কে আমরা কিচ্ছু পাইনি, লোহার জিনিস আমরা কিচ্ছু পাইনি। ব্রোঞ্জের জিনিস পেয়েছি, কপার আর টিন দিয়ে তৈরি আমরা পাবো, দেখবে পরের স্লাইডগুলোতে আছে যে ব্রোঞ্জের আমরা অনেক জিনিস পাবো। তাই এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা হচ্ছে কিন্তু ব্রোঞ্জ এজের। একটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, যেটা তোমাদের তরুণ গোয়েলে আছে, দেখো নোট বলে, চার্লস ম্যাসন সম্পর্কে বিশেষ কিছু জানার দরকার নেই, শুধু একটু মনে রাখবে যে ও এদেরও আগে একটা ডকুমেন্টেশন তৈরি করেছিল, রুইন্স অফ হরপ্পা 1842-এ। ওই প্রথম এই যে একটা ধ্বংসাবশেষ আছে এখানে কোনো প্রাচীন সভ্যতার, হরপ্পাতে, সেটা কিন্তু ও ফার্স্ট ডিসকভার করেছিল এবং ওটা নিয়ে ওর একটা ডকুমেন্টারি আছে, চার্লস ম্যাসন। এরপর আমরা যেটা দেখবো হচ্ছে জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট। এই যে আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা কতটা থেকে কতটা বিস্তীর্ণ, কোন জায়গা থেকে কোন জায়গা অবধি বিস্তীর্ণ, সেটা আমরা দেখতে পাবো এই স্লাইডে। এই দেখো, এটা হচ্ছে ম্যাপ, এটা আমি তোমাদের তরুণ গোল থেকে তুলে দিয়েছি। এটা হচ্ছে হরপ্পা সিভিলাইজেশনের ম্যাপ। দেখো মোটামুটি এই জায়গাটা আছে মহেঞ্জোদারো, এই যে ইন্ডাস, এই যে ইন্ডাস আসছে 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 আসছে, এই যে ইন্ডাস বয়ে গেছে,
এটা হচ্ছে অ্যারাবিয়ান সি, অ্যারাবিয়ান সিতে পড়েছে। এটা আমাদের ইন্ডিয়া এইরকম জায়গা দিয়ে কেটে বেরিয়েছে। তাহলে এটা আমাদের কোন সাইডটা? এটা হচ্ছে নর্থ ওয়েস্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার নর্থ ওয়েস্ট পার্ট জুড়ে এই ইন্ডাস এবং ইন্ডাসের যে ট্রিবিউটারিজ গুলো আছে, এই যে এরকম জায়গায় মোটামুটি রাবি আছে, এইটা হচ্ছে হরপ্পা। এই যে এই লোকেশনটা হচ্ছে হরপ্পা। আর এই হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো শব্দের অর্থ এটাও আসে কিন্তু পরীক্ষাতে। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ, মাউন্ট অফ ডেড। মাউন্ট অফ ডেড, মৃতের স্তূপ। ঠিক আছে, এই হচ্ছে মহেঞ্জোদারো, এই 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 লোকেশনটাতে। এটা এখন বর্তমানে পাকিস্তানে। আর এই যে দেখো হরপ্পা। ঠিক আছে, হরপ্পাও কিন্তু পাকিস্তানে। আমাদের ইন্ডিয়া মোটামুটি এরকম জায়গা দিয়ে গেছে। এইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এই এই জায়গাটা জুড়ে হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন। এই হচ্ছে ম্যাপ। আরো অনেকগুলো সাইট আছে, আমরা পরে পরে পড়বো। ঠিক আছে, এই দেখো জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট মোটামুটি কোথা থেকে কোথা অব্দি বিস্তীর্ণ। নর্থে হচ্ছে মান্ডা, জম্মু অ্যান্ড কাশ্মীরের এই এইরকম পোর্শনে মান্ডা। মান্ডা থেকে সাউথে হচ্ছে দামাবাদ, দামাবাদ পর্যন্ত। আর ইস্টে, ইস্টে হচ্ছে ইউপির আলমগীরপুর থেকে ওয়েস্টে হচ্ছে সুখতা গন্ডোর, বালুচিস্তান। এই এইটা হচ্ছে জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট। আমাদের মনে রাখতে হবে যে নর্থে কত দূর অব্দি এক্সটেনশন, সাউথে কত দূর অব্দি এক্সটেনশন, ইস্টে এবং ওয়েস্টে। ঠিক আছে, এছাড়াও মোটামুটি যে জায়গাগুলোতে আমরা পাই সেটা হচ্ছে পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান, গুজরাট, রাজস্থান, ওয়েস্টার্ন ইউপি। এই পুরো এরিয়াটা জুড়ে আমাদের কিন্তু হরপ্পান সাইট, হরপ্পান সিভিলাইজেশনের সাইট এটা। এবার মেজর সাইটের মধ্যে পাকিস্তানে কোনগুলো পড়ছে আর ইন্ডিয়াতে কোনগুলো পড়ছে, এগুলো আমাদেরকে কিন্তু ডিটেলসে পড়তে হবে। এই ডিটেলসের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে, নেক্সট যে ভিডিওটা আমি আপলোড করবো সেখানে দেবো প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস। হরপ্পায় কি পাওয়া গেছে, কোথায় কি বৃত্তান্ত, মহেঞ্জোদারো এতে এখানে কি কি পাওয়া গেছে, কি বৃত্তান্ত, এই এই ভিডিওটাতেও কিছু কিছু আছে, কিন্তু নেক্সট ভিডিও আমি যেটা আপলোড করবো সেটাতে ডিটেলস প্রত্যেকটা সাইটের ডিটেলিং করবো আমি সেখানে। ঠিক আছে, পাকিস্তানের যে তিনটে মেজর সাইট, হরপ্পা, মহেঞ্জোদারো আর চারমুদারো, এটা মেন। ইন্ডিয়ার মধ্যে পাচ্ছি লোথাল, রংপুর, সুরকটোডা, এটা গুজরাটে, কালীবঙ্গান রাজস্থানে, বনওয়ালি হরিয়ানা, আর আলমগীরপুর হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ইউপি। এই গোটাটা জুড়ে আমাদের হরপ্পান সাইট। ইন্ডিয়ার মধ্যে এই এই জায়গাগুলো পড়ছে। আমাদের কিন্তু কোশ্চেন আসে যে এটা কোন জায়গায় পাওয়া গেছে, এই এই জিনিসটা কোন জায়গায় পাওয়া গেছে। যেমন মহেঞ্জোদারোতে আমরা পাবো গ্রেট বাথ, সেটা কোথায় পাওয়া গেছে, এরকম কোশ্চেন তুলে দেয় যে কোন জায়গাতে আমাদের গ্রেট বাথ পাওয়া গেছে, সেটা হচ্ছে মহেঞ্জোদারো। বা গ্র্যানারিজ কোথায় পাওয়া গেছে, আমরা পরে পরে দেখবো। আচ্ছা, এতগুলো যে আমরা সাইট দেখলাম, সব থেকে বড় কোনটা, সব থেকে বড় সাইট কোনটা, সেটা হচ্ছে এই রাখিগাড়ি। রাখিগাড়ি হিসার ডিস্ট্রিক্ট, হরিয়ানার মধ্যে আসছে। হরিয়ানার হিসার যে ডিস্ট্রিক্ট সেখানে আসছে রাখিগাড়ি। এই রাখিগাড়ি হচ্ছে কিন্তু সব থেকে বড় হরপ্পান সাইট। ওভারঅল সব থেকে বড় হরপ্পান সাইট হচ্ছে রাখিগাড়ি। এটা কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে এক্সটেনশন, নর্থে, সাউথে, ইস্টে, ওয়েস্টে। আর মহেঞ্জোদারো কোন নদীর তীরে, হরপ্পা কোন নদীর তীরে, হরপ্পা রাবি নদীর তীরে বললাম, মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে। মহেঞ্জোদারোর অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেড। আর এখান থেকে আরেকটা জিনিস, মেইন জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে রাখিগাড়ি, যেটা হিসার ডিস্ট্রিক্টে পড়ছে, হরিয়ানাতে, সব থেকে বড় হরপ্পান সাইট। এই হচ্ছে ম্যাপ। একটু ভালো করে তোমরা তরুণ গোয়াল থেকে এই ম্যাপটা একটু দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। এই দেখো এরকম জায়গায় মহেঞ্জোদারো আর এইরকম জায়গায় কিন্তু হরপ্পা। এখন এই দুটোই কিন্তু কোথায়, পাকিস্তানে। সব থেকে বড় তো বললাম রাখিগাড়ি, তারপরে আমাদের মহেঞ্জোদারো, তারপরে মনে হয় হরপ্পা। তারপরে মহেঞ্জোদারো, তারপরে হরপ্পা। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু তোমরা হাইলাইট করে নেবে। এরপরে আমরা দেখবো টাউন প্ল্যানিং। এটা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। এর আগে পর্যন্ত আমরা যা পেয়েছি, ইন্ডাস ভ্যালির আগে পর্যন্ত যে স্টোন এজ গুলো পেয়েছি বা কপার এজ পেয়েছি, চালকোলিথিক এজ, সেখানে আমরা দেখেছি যে পুরোটাই কিন্তু গ্রাম কেন্দ্রিক। কিন্তু এইখানে আমরা যেটা পাবো এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের, সেটা হচ্ছে এটা হচ্ছে নগর কেন্দ্রিক। তাই আমাদের টাউন, ওই নগর এর পরিকল্পনা কিরকম ছিল, কিরকম ছিল নগর, ওখানের
শহর কিরকম ছিল, কিরকম বাড়ি ছিল, কিরকম রাস্তাঘাট ছিল, কিরকম ড্রেনেজ প্যাটার্ন ছিল, এগুলো সম্বন্ধে আমাদের এইখানে যেটুকু মনে রাখতে হবে সেটুকু তোমাদের তুলে দিয়েছি। মেন মেন জায়গাগুলো আমি তোমাদেরকে বলে করে যাবো। টাউন প্ল্যানিং এ প্রথমেই যেটা পাই সেটা হচ্ছে গ্রিড সিস্টেম। ব্লক করে 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 রাস্তা, চৌকো চৌকো বাড়ি, মাঝে রাস্তা, মানে ব্লকে ভাগ ছিল, গ্রিডে ভাগ ছিল, চৌকো চৌকো। আর রোড, রাস্তাঘাট ছিল ওয়েল কাট, মানে প্রপার টাউন প্ল্যানিং ছিল এদের এখানে। বাড়িগুলো যেগুলো ছিল রেক্টাঙ্গুলার অ্যান্ড স্কোয়ার ব্লকের মধ্যে ছিল, এবং বাড়ি যেগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই দোতলা, তিনতলা, ওরা উঁচু উঁচু বিল্ডিং ছিল সেই সময়তে। মানে বুঝতে পারছো কতটা উন্নত ছিল সেই সময়ের। রাস্তায় ল্যাম্পপোস্ট ছিল এবং পোড়া ইটের ব্যবহার হতো, বার্নড ব্রিক্স, পোড়া ইট। এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছাড়া পৃথিবীর আর কোথাও আমরা সেই সময় পোড়া ইটের ব্যবহার পাই না। বাকি সব জায়গাতে কিন্তু সেই সময় মাটির কাঁচা ইট ব্যবহার করা হতো, কিন্তু একমাত্র এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে নগর পরিকল্পনা ছিল সেখানে বার্নড ব্রিক্সের ব্যবহার করা হতো। ড্রেনেজ প্যাটার্ন ছিল খুব সুন্দর, আমাদের বর্তমান যেরকম ড্রেনেজ সিস্টেম সেরকমই ড্রেনেজ প্যাটার্ন ছিল। এবং প্রত্যেকটা টাউনই, বেশিরভাগ টাউনই দুটো মেজর পার্টে ভাগ ছিল, একটা হচ্ছে আপার পার্ট, একটা হচ্ছে লোয়ার পার্ট। আপার পার্ট যেটা ছিল সেটার নাম ছিল সিটাডেল। ঠিক আছে, নেক্সট আমি এই 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 ছবিটাতে দেখতে পাবে, এই যে উঁচু পার্ট, এটা হচ্ছে সিটাডেল। এইখানে মনে করা হতো শহরের যারা উঁচু ব্যক্তি, গণ্যমান্য মার্চেন্ট, তারা এখানে থাকতো। আর এই এই নিচু অংশগুলোতে থাকতো বাকি বাকি নগরবাসী, নিচু অংশগুলোতে থাকতো। তাহলে টাউনের দুটো পার্ট ছিল, একটা ছিল আপার পার্ট সিটাডেল, আর একটা লোয়ার পার্ট। কেবলমাত্র চানহু দারো বলে যে জায়গাটা ছিল সেখানে আমরা এরকম কোনো আপার পার্ট লোয়ার পার্ট পাই না। বাকি মোটামুটি এই সিটাডেল আমরা, সব থেকে ভালো উদাহরণ সিটাডেলের হচ্ছে হরপ্পা। ঠিক আছে, এছাড়াও আমরা মহেঞ্জোদারোতে একটা গ্রেট বাথ, এই সুইমিং পুলের মতো দেখতে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রেট বাথ। এখানে এসে মনে করা হয় এখানে জল স্টোর করা হতো, মনে করা হয় স্নান করতো বা কিছু করতো, এখানে জল স্টোর করতো। এটা হচ্ছে দ্য গ্রেট বাথ, মহেঞ্জোদারোতে পাওয়া যায়। সেই কোশ্চেনটা বারবার আসে যে দ্য গ্রেট বাথ কোথায় পাওয়া যায়, হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, লোথাল, এরকম তোমাদের অপশনে দিয়ে দেবো, তোমাদের যেটা সঠিক মহেঞ্জোদারো সেটা কিন্তু টিক করতে হবে। এছাড়া হচ্ছে গ্র্যানারি, শস্যাগার, এই যে এইগুলো, এই যে এইরকম ছোট ছোট ব্লক ব্লক করা আছে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে গ্র্যানারি। এখানে শস্য মজুত করে রাখা হতো, যেসব এগ্রিকালচারে আমরা পাবো কি কি শস্য দানা ওরা ফসল ফলাতো, সেগুলো ওরা এইখানে স্টোর করে রাখতো। তাহলে কতটা উন্নত পরিকল্পনা তোমরা বুঝতে পারছো। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে তোমরা পাবে প্রত্যেকটা বাড়িতে যে দরজা জানলা ছিল সেটা কিন্তু রাস্তার দিকে মুখ করে ছিল না, প্রত্যেকটা রাস্তার অপোজিট সাইডে মুখ করে দরজা এবং জানলা ছিল। প্রত্যেকটা বাড়ি দোতলা, তিনতলা এবং তার বেশিও হতো। শুধুমাত্র হরপ্পা এবং লোথালে যে বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোই কিন্তু একমাত্র রাস্তার দিকে মুখ করেছিল, বাকি সব জায়গাতেই কিন্তু কোনো বাড়ির দরজা এবং জানলা রাস্তার দিকে মুখ করে ছিল না। এবং এদের যে টয়লেট ছিল, এদের সেপারেট টয়লেট সিস্টেম ছিল, স্যানিটেশন ব্যবস্থা প্রচণ্ড উন্নত ছিল। এই সেপারেট টয়লেট ওপর থেকে নিচ পর্যন্ত নালীর মাধ্যমে কিন্তু, ড্রেনের মাধ্যমে কিন্তু, মানে নিকাশি ব্যবস্থা ছিল ওপর থেকে, ওপরের যে তলা, আপার আপার ফ্লোর থেকে কিন্তু এই নিকাশি ব্যবস্থার খুবই উন্নত মানের ছিল। এছাড়া আমরা ধোলাভিরাতে কি দেখতে পাই, ধোলাভিরা বলে যে সাইটটা আছে সেখানে আমরা দেখতে পাই ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ওয়াটার চ্যানেল, রিজার্ভার, ওয়াটার রিজার্ভার এক কথায় বলতে গেলে। তাহলে এই ওয়াটার রিজার্ভারও কিন্তু আমরা দেখতে পাই, কোথায় পাই, ধোলাভিরাতে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার চ্যানেল।
মাটির তলায় জলের চ্যানেল ছিল, জলকে রিজার্ভ করে রাখা হতো। ঠিক আছে, এইটুকুনি, এই মোটামুটি যদি তোমরা তরুণ বলে দেখো টাউন প্ল্যানিং, এইটুকুই তোমাদেরকে মনে রাখতে হবে। এইটুকু জায়গা তোমরা হাইলাইট করে নাও। এই আপার পার্টটার নাম হচ্ছে সিটাডেল। এটা এবং সব থেকে ভালো উদাহরণ হচ্ছে এই সিটাডেলের হরপ্পা। এই যে এটা হচ্ছে সিটাডেল, বারবার বললাম। তাছাড়া মহেঞ্জোদারোতে পাবলিক বাথ পাই অনেক বড়, যেটা হচ্ছে গ্রেট বাথ। এটার মেজারমেন্ট অতটা মনে রাখার দরকার নেই, মেজারমেন্টটা যদিও দেওয়া আছে তরুণ করলে অতটা মনে রাখার দরকার নেই তোমাদের। ঠিক আছে, এইটুকুনি মোটামুটি টাউন প্ল্যানিং থেকে আমাদেরকে মনে রাখতে হবে। আর ধোলাভিরাতে কিন্তু আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম আমরা দেখতে পাই, ওয়াটার রিজার্ভার। এরপরে নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানকার ইকোনমিক লাইফ কেমন ছিল, এরা কি করতো। এগ্রিকালচার বেসড তো ছিলই, তার সাথে এরা ট্রেড অ্যান্ড কমার্সও মানে ট্রেডও করতো, ব্যবসা বাণিজ্যও করতো। এগ্রিকালচারের মধ্যে কি কি ছিল, কি কি চাষাবাদ করতো? গম, বার্লি, রাই, পিস মানে মটরশুঁটি টাইপের, তিল, ডাল, সর্ষে এবং ধান। এই ধান কোথায় পাওয়া গেছে, কোথায় ধানের চাষ হতো, সেটা হচ্ছে লোথাল আর রায়পুর। সরি, এখানে আমার মনে হয় এটা রায়পুর ভুল করে হয়েছে, এটা রংপুর। এটা টাইপটা একটু ভুল হয়ে গেছে, এটা তোমরা রংপুর করে নেবে। ঠিক আছে, এটা কিন্তু রায়পুর নয়, এটা হচ্ছে রংপুর। তোমরা এটা একটু ঠিক করে নেবে, এটা হচ্ছে রংপুর। রং, যাই হোক তোমরা একটু লিখে নেবে, এটা তোমরা লিখে নেবে, এটা হচ্ছে রংপুর, রায়পুর নয়। ঠিক আছে, আবারও বলছি, এটা কিন্তু রায়পুর নয়, এটা হচ্ছে রংপুর। আমি একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এই জায়গাটা আমার, এটা রায়পুর নয়, এটা রংপুর। ঠিক আছে, তাহলে কি কি পাচ্ছি আমরা এখান থেকে? আমরা এগ্রিকালচারের মধ্যে যেটা সব থেকে মেন জিনিস আমাদের মনে রাখতে হবে, এই কটন। গোটা পৃথিবীতে প্রথম যদি কটনের প্রডিউস কেউ করে, কটন উৎপাদন করে, তুলো চাষ করে, সেটা হচ্ছে ইন্ডাস পিপল। এছাড়া তো বললাম গম চাষ হতো, বার্লি চাষ হতো, রাই, পিস, সিসাম, লেন্টিল মানে তিল, ডাল, মুসুর ডাল, মাস্টার্ড, মাস্টার্ড মানে হচ্ছে সর্ষে, এবং ধান, ধানেরও চাষ করতো। এটা হচ্ছে লোথাল অ্যান্ড রংপুর, রংপুর। ঠিক আছে, তোমরা এই জায়গাটা একটু দেখে নেবে, এটা আমার একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা আবার কি পাই? এরপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে টেরাকোটার প্লাউ। প্লাউ মানে যেটা দিয়ে চাষ করা হয়, হাল। সেই হালগুলো হতো কাঠের, উডেন প্লাউ, এবং যেটা টেরাকোটার কাজ করা থাকতো। ডোমেস্টিক অ্যানিমেল কি কি ছিল? ডোমেস্টিক অ্যানিমেলের মধ্যে ছিল শিপ, পিগ, ক্যাট, গোট অ্যান্ড ডগ। এছাড়াও কিন্তু আমরা এলিফ্যান্টকে পাই। হর্সের তেমন একটা কোনো প্রমাণ পাওয়া যায়নি, খুব একটা হর্স এখানে প্রচলিত ছিল না। ঘোড়া প্রচলিত ছিল না, যেটা প্রচলিত ছিল সেটা হচ্ছে হাতি। তাছাড়াও ডোমেস্টিকেট কি কি করতো? শিপ, পিগ, ক্যাট, গোট, ডগ। আচ্ছা, এরপরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সুরকোটাডা। সুরকোটাডা বলে যে সাইটটা আছে সেখানে কিন্তু আমরা হর্সের ধ্বংসাবশেষ পাই, রিমেন্স অফ হর্স। একমাত্র সুরকোটাডাই পাওয়া গেছে, একটু মনে রাখতে হবে। আর রোপার বলে যে সাইটটা আছে, এগুলো সব কিন্তু ইন্ডাস ভ্যালি সাইট। এই রোপার বলে যে সাইটটা আছে, এখান থেকে আমরা পাই ডগস উইথ মেন ইন গ্রেভ। কবরের মধ্যে মানুষের সাথে সাথে কিন্তু আমরা কুকুরের কবর পাই, কুকুরের মৃতদেহ পাই কবরস্থ অবস্থায়, সেটা হচ্ছে রোপার। এই দুটো ইম্পর্টেন্ট, তোমরা একটু দাগ দিয়ে নেবে। ফুড গ্রেনস স্টোরড ইন গ্র্যানারিজ। ফুড গ্রেনগুলো কোথায় স্টোর করা হতো? গ্র্যানারিতে। গ্র্যানারি মানে হচ্ছে শস্যাগার। আমি তোমাদেরকে আগের ছবিতে দেখালাম যে গ্র্যানারিগুলো কিরকম ছিল এবং ওইখানে খাদ্যশস্য মজুত করা হতো। এরপরে ট্রেড অ্যান্ড কমার্স।
ব্যবসা বাণিজ্য ওরা কিরকম ভাবে কি করতো কি না করতো সেটা সম্পর্কে আমরা জানবো। কি কি ট্রেড করতো এবং কিভাবে ট্রেড করতো। প্রথমে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ওরা কিন্তু কোনো রকম মেটালিক মানির ব্যবহার করতো না। মেটালিক মানির ব্যবহার করতো না, কোনো মেটালের পয়সা লেনদেন করতো না। ওরা যেভাবে ট্রেড করতো সেটা হচ্ছে বার্টার সিস্টেমে। বার্টার সিস্টেম মানে হচ্ছে বিনিময় প্রথা। বিনিময় প্রথার মাধ্যমে ওরা ট্রেড করতো। তারপরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ওদের বাটখারার মতো মেজারিং জিনিসপত্র, মেজার করার জিনিসপত্র, পরিমাপক ব্যবহার করতো ওরা। যেটা লোথালে আমরা পেয়েছি, লোথালের সাইড থেকে পাওয়া গেছে যে ওরা বাটখারার মতো জিনিসেরও ব্যবহার করতো। কি কি তৈরি করতো? শেল ওয়ার্ক, টুল ওয়ার্ক, ব্যাঙ্গেল, পটারি মেকিং এইসব ওরা করতো। শেল মানে হচ্ছে খোলস, শামুকের খোলস, ঝিনুকের খোলস দিয়ে হাতের কাজ। বিভিন্ন টুল ওয়ার্ক, ব্যাঙ্গেল, ছেলে মেয়ে উভয়ই পড়তো। পোটারি মেকিং, মাটির পাত্র তৈরি, এইসব ওরা করতো। পোটারির মধ্যে আমরা মেনলি যেটা পাবো সেটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক পোটারি। র মেটেরিয়াল কোথা থেকে আসতো? এই যে এই জিনিসপত্রগুলো তৈরি হতো, র মেটেরিয়াল, ব্যাঙ্গেল, অর্নামেন্টস তৈরি হতো। তাহলে এই 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 জিনিসগুলো বানানোর জন্য র মেটেরিয়াল যে জায়গাগুলো থেকে আসতো, গোল্ড আসতো কর্ণাটক থেকে, সিলভার অ্যান্ড লাপিস লাজুলি। লাপিস লাজুলি হচ্ছে একটা নীলকান্ত মণি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাপিস লাজুলি। এই সিলভার অ্যান্ড লাপিস লাজুলি আসতো আফগানিস্তান এবং ইরান থেকে। আর কপার তো তোমরা জানো যেটা আসতো খেতড়ি এবং বালুচিস্তান থেকে। কারণ ভারতে সেইভাবে কপার, গোল্ড এগুলো পাওয়া যায় না, সিলভার এগুলো পাওয়া যায় না, এখনো পাওয়া যায় না সেভাবে, তখনও পাওয়া যেত না। তাই এগুলো আমাদের কি করতো, ওরা ওই সময় মানুষেরা ইম্পোর্ট করতো র মেটেরিয়াল গুলো। এগুলো মনে রাখতে হবে কোনটা কোথার থেকে আনতো। গোল্ড আনতো কর্ণাটক থেকে, সিলভার অ্যান্ড লাপিস লাজুলি আনতো আফগানিস্তান এবং ইরান থেকে, কপার আনতো খেতড়ি এবং বালুচিস্তান থেকে। এগুলো মনে রাখতে হবে। ডকইয়ার্ড দেখতে পাওয়া যায়, ডক জাহাজ মেরামতের বন্দর, ওই রকম বন্দর দেখতে পাওয়া গেছে লোথালে। লোথালে ডিসকভার হয়েছে। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা হাইলাইট করে নাও। ডকইয়ার্ড হ্যাজ বিন ডিসকভার্ড ইন লোথাল। এভরি মার্চেন্ট হ্যাড সি। প্রত্যেক মার্চেন্ট যারা ব্যবসা বাণিজ্য করতো তাদের একটা নির্দিষ্ট সিল থাকতো, যেটা হচ্ছে ওদের পরিচিতি। ওইটা ওইটা না থাকলে ওরা ব্যবসা বাণিজ্য করতে পারতো না। প্রত্যেকটা মার্চেন্ট ফ্যামিলিতে বা প্রত্যেকটা মার্চেন্টের কাছে একটা করে মোহর থাকতো, যেটা হচ্ছে ওদের ছাপ, এটা হচ্ছে ওদের পরিচিতি। এবং এই এই হরপ্পান সিলগুলো স্পেশালি তৈরি করা হতো স্ট্যাটাইট স্টোন দিয়ে, স্ট্যাটাইট পাথর দিয়ে। এই যে এটা হচ্ছে স্ট্যাটাইট পাথর। এরা এই এই সময়ের এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের লোকজনরা, ইন্ডাস ভ্যালির লোকজনরা কাদের সাথে ট্রেড করতো? মেসোপটেমিয়ানদের সাথে, সুমের এখন ওই ইরাক ইরান ওই জায়গাটা, ইজিপ্টের সাথে অ্যান্ড বাহরেইন, এই 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 সব জায়গাগুলোর সাথে ওরা ট্রেড করতো। কারণ মেসোপটেমিয়াতে কিন্তু এর প্রমাণ পাওয়া গেছে। মেসোপটেমিয়াতে এর প্রমাণ পাওয়া গেছে যে মেসোপটেমিয়ানরা মেলুয়া বলে কোনো একটা জাতির সাথে ওরা ট্রেড করতো। এই মেলুয়াই হচ্ছে আমাদের ইন্ডাস রিজিয়নের লোকজন। এই ইন্ডাস রিজিয়নের লোকজনদেরকেই প্রাচীন মেলুহা বলে জানা যায়। এই ইন্ডাস রিজিয়নের লোকজনদেরকে কিন্তু মেলুয়া বলা হয়। এদের প্রাচীন নাম হচ্ছে মেলুয়া, যেটা মেসোপটেমিয়ান রেকর্ড থেকে আমরা পাই। 2350 বিফোর ক্রাইস্ট থেকেই মোটামুটি এই মেলুহাদের সাথে কিন্তু এরা ট্রেড করতো মেসোপটেমিয়ানরা। আর এই মেলুয়াই কারা? এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের লোকজন। এই ইন্ডাস রিজিয়নের আদি নাম হচ্ছে মেলুহা। এটাও একটু মনে রাখবে তোমরা। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই সময় আর্ট অ্যান্ড ক্রাফট। মোটামুটি এই আগেও বলেছি এই আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময় কাল হচ্ছে ব্রোঞ্জ এজের কন্টেম্পোরারি, সমসাময়িক। এরা এই সময়টা হচ্ছে ব্রোঞ্জ এজ। ব্রোঞ্জ এজ মানে ব্রোঞ্জ এজ মানে ব্রোঞ্জ ধাতুর ব্যবহার আমরা পাবো। তাহলে যেসব আর্ট অ্যান্ড ক্রাফট ওরা তৈরি করতো, হাতের কাজ ওরা তৈরি করতো,
অর্নামেন্টস তৈরি করতো, বা বিভিন্ন যেসব আইডল মূর্তি আমরা পাবো, যেমন এইটা হচ্ছে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে একটা ডান্সিং গার্ল, দেখতে পাচ্ছ সেই সময়ের এত উন্নত কাজ, ব্রোঞ্জের এটা। তাহলে এই ব্রোঞ্জ আইডল এগুলো কিন্তু এরকম টাইপের অনেক টয়েস, টেরাকোটা কাজের টয়েস, এগুলো মেনলি কিন্তু তৈরি হতো ব্রোঞ্জ দিয়ে। তাই এটা বোঝাই যাচ্ছে যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের লোকজন কিন্তু ব্রোঞ্জ এজের। কি কি তৈরি করতো? আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে আমরা পাচ্ছি কটন ফেব্রিক্স, উলেন ক্লথস। কটনের ব্যবহার তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের লোকজনরা শুরুই করেছিল, তাই সুতোর কাজ ওরা করতো, উলেনের কাজ করতো, পশম। ভেরি ফন্ড অফ অর্নামেন্টস, এরা প্রত্যেকেই নারী পুরুষ নির্বিশেষে কিন্তু প্রত্যেকেই করতো অর্নামেন্ট করতো, অলঙ্কারের ব্যবহার করতো। অলঙ্কারগুলো মেনলি কি দিয়ে তৈরি করতো? ওই যে বললাম কর্ণাটক থেকে গোল্ড সিলভার ওইগুলো সব ইম্পোর্ট করতো, ওইগুলো দিয়ে ওরা কিন্তু অর্নামেন্ট তৈরি করতো। অর্নামেন্টগুলো হতো গোল্ডের, সিলভারের, আইভরির, ব্রোঞ্জ অ্যান্ড আরও মূল্যবান যেসব প্রিসিয়াস স্টোন। এই যে পূর্বে আমরা দেখলাম ছবিতে, এই যে নীলকান্ত মণি বা স্ট্যাটাইট, এই যে লাল যে মণি, এইগুলো দিয়ে ওরা কিন্তু অর্নামেন্ট তৈরি করতো। এছাড়াও আমরা আর কি পাই এখান থেকে? আমরা রেড অ্যান্ড ব্ল্যাক পোটারি পাই, কালো এবং লাল মাটির পাত্র এরা তৈরি করতো, যেগুলো ওরা এক্সপোর্ট করতো। ডান্সিং গার্ল পাই, মহেঞ্জোদারোতে আমরা এই যে ডান্সিং গার্লের একটা মূর্তি পাই, এটা ব্রোঞ্জের তৈরি। এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট যে ডান্সিং গার্ল কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে। এবার হচ্ছে ক্যাটেল টয়েস ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য প্রচুর টয়েস পাওয়া গেছে। একটা টাইম তো মনে করা হতো যে এটা এখানে শুধু বাচ্চারাই থাকতো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এখানে প্রচুর পরিমাণে যেহেতু টয়েস পাওয়া গেছে, তাই একটা টাইমে এরকম মনে করা হতো। তো প্রচুর টয়েস এরা তৈরি করতো, যেটা মেনলি টেরাকোটার কাজ থাকতো। এবং এরা কি রকম গেম খেলতো? ডাইস গেম, এই পাশা খেলা টাইপের এরা গেম খেলতো। তাহলে আর্ট অ্যান্ড ক্রাফট বোঝা গেছে। এরপর আমরা যেটা দেখবো, এরা কার পুজো করতো, এদের রিলিজিয়াস লাইফ কিরকম ছিল। প্রথমেই বলি, রিলিজিয়াস লাইফ বলতে এরা মূর্তি পুজো করতো, কোনো পার্টিকুলারলি একটা দেবতার নয়, এরা অনেক দেবতার পুজো করতো। মেনলি পুজো করতো মাদার গডেসের, মাদার গডেস, মাদার গডেস মানে হচ্ছে মাতৃদেবতার পুজো করতো। পশুপতি শিবের পুজো করতো। এই যে এটা আমরা একটা সিল থেকে পেয়েছি, তাই বোঝা যায় যে এই পশুপতি শিব যার উপাসনা করতো এই সময়ের মানুষেরা, যাকে একটা যৌগিক পশ্চারে দেখা যায়, যাকে ঘিরে থাকে এলিফ্যান্ট, টাইগার, ডাইনোসরাস, বাফেলো, ডিয়ার। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, ধরো একটা এমন পশুর নাম দিয়ে দিল এগুলোর সাথে এবং বলল যে পশুপতি শিবের যে ছবি পাওয়া যায় মোহরে, সেখানে কোন পশু দেখতে পাওয়া যায় না, তখন কিন্তু তোমাদেরকে সেটা টিক করতে হবে। তাই মনে রাখো যে কি কি পাওয়া গেছিল দেখতে। সারাউন্ডেড বাই এলিফ্যান্ট, হাতি, বাঘ, গন্ডার, বাফেলো মহিষ আর হরিণ। এই পাঁচটা পশুকে কিন্তু আমরা পাই। তাহলে পাঁচটা পশুর নাম মনে রাখতে হবে কি কি? হাতি, বাঘ, গন্ডার, মহিষ আর হরিণ। আর কি কি পুজো করতো এরা? লিঙ্গ পুজো করতো বা এবং যোনি পুজো করতো, লিঙ্গ বা ফ্যালাস এবং যোনি। আর এগুলো ছাড়াও কিছু পশু পাখি এবং উদ্ভিদের পুজো করতো। গাছের মধ্যে পিপল ট্রি, ষাঁড়, সাপ, পাখিদের মধ্যে পিজিয়ন, ডাভ আর কিছু স্টোনকেও এরা কিন্তু পুজো করতো। তাহলে এইরকম টাইপের এদের রিলিজিয়াস লাইফ ছিল। কোনো মন্দির আমরা এই সময় পাই না, তো এটা মনে করা হয় যে এরা কোনো মন্দিরের মধ্যে পুজো করতো না, কিন্তু আইডোলেট্রি ওয়াজ প্র্যাকটিসড, তারা মূর্তি পুজো করতো, আইডলের পুজো করতো, মূর্তি বানিয়ে পুজো করতো। ফায়ার অল্টার পাওয়া গেছে, ফায়ার অল্টার পাওয়া গেছে কালীবঙ্গান এবং লোথালে, যজ্ঞ করতো। তাহলে এইটুকু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। মাদার গডেসের পুজো করতো, পশুপতি শিবের পুজো করতো, পশুপতি শিবকে ঘিরে যে সমস্ত পাঁচটা পশুকে দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে হাতি, বাঘ, গন্ডার,
মহিষ আর ডিয়ার, হরিণ। এছাড়াও লিঙ্গ পুজো করত, যোনি পুজো করত। উদ্ভিদের মধ্যে পিপল ট্রি, পশুদের মধ্যে বুল, স্নেক, বার্ডের মধ্যে ডাভ, পিজন এবং কিছু স্টোনের এরা পুজো করত। আচ্ছা, আরেকটা জিনিস, ইউনিকর্নকেও পুজো করা হতো। ইউনিকর্ন হচ্ছে এক ধরনের হরিণের মতো একটা প্রাণী, ঠিক আছে, যেটার পুজো করা হতো। থ্রি মেথডস অফ ডিপোজিং ডেড। এরপর আমরা জানবো যে তিনটে উপায় এরা ডেড বডিগুলোকে ডিপোজিট করত। মারা যাওয়ার পর এরা মৃতদেহ কিভাবে সৎকার করত। তিনটে এদের মেথড ছিল। কাউকে কাউকে কমপ্লিট বারিয়াল করা হতো, মানে সম্পূর্ণভাবে কবরস্থ করা হতো, মারা যাওয়ার পরেই তাকে কবরস্থ করা হতো। কাউকে কাউকে কি করা হতো, বারিয়াল আফটার এক্সপোজার অফ দ্য বডি টু বার্ড অ্যান্ড বিস্ট। পশু পাখিদের খাওয়ার জন্য উন্মুক্ত অবস্থায় মৃতদেহগুলোকে ছেড়ে দেওয়া হতো এবং তারপরে সেটাকে মাটি চাপা দেওয়া হতো, কবর দেওয়া হতো। এবং আরেকটা পদ্ধতি ছিল যেটা হচ্ছে ক্রিমেশন ফলোড বাই বারিয়াল অফ অ্যাসেস। ক্রিমেশন মানে হচ্ছে শ্মশান। শ্মশানে কি হতো, শ্মশানে সৎকার করা হতো আগুন জ্বালিয়ে, এবং তারপরে যে ছাইটা অবশিষ্ট থাকতো মৃতদেহের সেইটাকে কবরস্থ করা হতো, চাপা দেওয়া হতো মাটি দিয়ে। এই তিনটে মেথড তোমরা একটু মনে রাখবে, যে তিনটে ভাবে এদেরকে মৃতদেহগুলোকে সৎকার করা হতো। কিন্তু এর থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট, যে বডিগুলোকে কবরস্থ করা হতো সেই বডিগুলো কিরকম ভাবে রাখা হতো, সেগুলো নর্থ সাউথ ডিরেকশনে রাখা হতো। নর্থ সাউথ ডিরেকশনে মাথা থাকতো নর্থ দিকে এবং পা থাকতো সাউথের দিকে। এই রকম ডিরেকশনে কিন্তু ডেড বডিগুলোকে কবরস্থ করা হতো। হরপ্পাতে আমরা কফিন ব্যারিয়ালের এভিডেন্স পাই, কফিন পাই, কফিনের মধ্যে দিয়ে রেখে তারপরে কবরস্থ করা হয়েছে। এবং ডাবল ব্যারিয়াল কোথায় পাই, লোথাল এবং কালিবঙ্গানে। এই জিনিসগুলো একটু মনে রাখবে। দেখো লাল লাল করে আমি মার্ক করে দিয়েছি, এই জায়গাগুলো তোমরা একটু তরুণ গোয়েল থেকেও দাগিয়ে নেবে। তাহলে রিলিজিয়াস সম্পর্কে আমাদের এইটুকুনি জানতে হবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ক্রিপ্ট। কি ধরনের স্ক্রিপ্ট ওরা ব্যবহার করতো, লেখালেখি কিরকম ভাবে করতো। মেনলি ওদের স্ক্রিপ্ট যেটা ছিল সেটা হচ্ছে পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। এই যে পিক্টোগ্রাফিক মানে হচ্ছে ওদের যে লেখাগুলো ছিল, অক্ষরগুলো ছিল, প্রত্যেকটাই কিছু না কিছু ছবি, পিক্টোগ্রাফ বলা হয়। ছবির যে অক্ষর তাকে বলা হয় পিক্টোগ্রাফ। তাই দেখতে পাচ্ছ মোটামুটি এগুলো এক একটা ছবি, বুঝতে পারা যাচ্ছে যে এটা কিসের ছবি, এটা কিসের ছবি, এটা কিসের ছবি। তাহলে এদের এই যে লিপিটা ছিল এটা ছিল পিক্টোগ্রাফিক, যেটা এখনো কিন্তু উদ্ধার হয়নি, পাঠোদ্ধার হয়নি, নট ডিসিফার্ড। এখনো পর্যন্ত কিন্তু এটা পাঠোদ্ধার হয়নি। যেদিন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের এই লিপি পাঠোদ্ধার হয়ে যাবে সেদিনকে কিন্তু আমরা এদের সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারবো, এবং আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পড়ার পরিধি তখন আরো অনেক বেড়ে যাবে। তাই মনে রাখতে হবে যে এটা এখনো পর্যন্ত পাঠোদ্ধার হয়নি। এটা হচ্ছে পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। আর এই যে প্যাটার্ন, এই স্ক্রিপ্টের প্যাটার্ন কিরকম ভাবে লেখা হয়, এটা লেখা হয় রাইট টু লেফট। প্রথম লাইনে রাইট টু লেফট এবং দেন লেফট টু রাইট, সেকেন্ড লাইনে লেফট টু রাইট। এই যে প্যাটার্নটা, এই স্ক্রিপ্টের যে স্টাইল, লেখার যে স্টাইল, প্রথমে ডান দিক থেকে বাঁ দিক এবং সেকেন্ড লাইনে বাঁ দিক থেকে ডান দিক, এই যে প্যাটার্নটা, এটাকে বলা হয় বোস্ট্রোফেডান স্টাইল। এইটা কিন্তু পরীক্ষাতে তুলে দেয়, বোস্ট্রোফেডান স্টাইল। তোমরা একটু মার্ক করে নিও, এটা তরুণ গোয়েল থেকে, ঠিক আছে, তরুণ গোয়েলে দেওয়া আছে। তাহলে বোস্ট্রোফেডান স্টাইল হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে স্ক্রিপ্ট সেটা স্টাইল, যেটা আবারও বলছি প্রথম লাইনে ডান দিক থেকে বাঁ দিকে এবং সেকেন্ড লাইনে বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয়েছে। এদের পলিটিক্যাল অর্গানাইজেশন কিরকম ছিল, পলিটিক্যাল অর্গানাইজেশন মেনলি মনে করা হয় যে মিউনিসিপ্যাল কর্পোরেশন মানুষের সবকিছু দেখাশোনা করতো, এবং যারা যারা রুল করতো, রুলিং পাওয়ার, তারা হচ্ছে মার্চেন্টস। কারণ মার্চেন্ট ছাড়া এখানে আর কিছু সেভাবে পাওয়া যায়নি। তাই এটা মনে করা হয় যে যারা ওই সিটাডেলে থাকতো, উচ্চপদস্থ মার্চেন্টস, পাওয়ারফুল, তারাই কিন্তু এই এদেরকে রুল করতো, ঠিক আছে।
তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেল ওরিয়েন্টাল একাডেমিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান মূল্যবান বক্তব্য কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ।